সো নমস্কার সকলকে, আমি শঙ্খ এবং আমার সঙ্গে আছেন শান্তনু স্যার। তো এর আগেও আমরা একটা পডকাস্ট করেছিলাম, পডকাস্ট না ঠিক, ওটা একটা কথোপকথন মতোই ছিল। সেটা অনেকদিন আগে, অনেকদিন আগে, প্রায় 2 বছর হতে যায়। 2 বছর না আরেকটু বেশি, মনে হয় 22-এর দিকে আমরা করেছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা আছি রায়পুর গঙ্গা। তো সবার প্রথমেই স্যারকে ধন্যবাদ যে আমরা মানে আবার অনেকদিন পর একসঙ্গে আসছি এবং আপনিও সময় বের করলেন এটার জন্য। তো আপনি কেমন আছেন আগে সেটা? না, আমি খুব ভালো আছি এবং আজকেও আমাদের যা যা আমরা প্রোগ্রাম বাড়ি থেকে ভেবে এসেছিলাম, আমাদের দিনটা খুব আনন্দে কাটলো। এবং আজকের এই দিনটা মোটামুটি পেছনে আমরা যা দেখতে পাচ্ছি, সূর্য দেবতা অস্ত যাবেন এইরকম একটা মুহূর্তে, মানে দিনের শেষ লগ্নে এবং সন্ধ্যার পাককালে, যেটাকে আমরা গোধূলি বলি, এরকম সময়ে আমাদের আজকের এই যে মুহূর্তটাকে আমরা এখানে ক্যামেরার মধ্যে ধরে রাখছি এবং আমাদের যে কথোপকথন সেটা সেই জন্য খুব আনন্দই হচ্ছে। সেটাই। তো অনেকদিন পরে আবার আমরা আজকে সময় করতে পেরেছি, কারণ সবাই মিলে একসঙ্গে আমরা সময় বের করাটা খুব মুশকিল। তো সেই জন্য খুব ভালোই লাগছে। তো তুমি কেমন আছো বলো? আমি তো ভালো আছি এবং সব থেকে একটা মজাদার ব্যাপার হচ্ছে এখানে মানে অনেক এখানে কিন্তু তুমি দেখছো অনেক লোকজন কিন্তু আছে এবং আমি অনেকে আমাদের দিকে দেখছে। আমরা সেই লোকজনের মাঝখানে বসেই কিন্তু আমরা ভিডিওটা করছি। সাধারণত এইরকম অভিজ্ঞতা আমাদের নেই, কারণ আমাদের কিন্তু অনেকে চতুর্দিক থেকে দেখছে এবং তার মধ্যে আমরা আমাদের নিজেদের বক্তব্য বা কথোপকথন আমরা রাখছি, আলোচনা করছি। মানে এটা শেখা কিছু বলতে পারেন। মানে আজকে আমাদের কিছু রেকর্ডিং ছিল, কবিতা বা শঙ্খ আমাদের আজকে শেষে একটা গানও শোনাবে আমাকে বলেছে। কথোপকথন আমাদের মধ্যে কথা হয়ে গেছে। তো গান এবং কবিতা এগুলো সঙ্গে বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মোবাইল এবং সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার ফলে এবং মানুষের এত ইজিলি রিচেবল আর কি। আগে যেটা ছিল সেটা হচ্ছে মানুষ কিন্তু তার প্রতিভাকে বিকশিত করতে পারতো না। বিশেষ করে যারা বাড়ির মহিলা, তাদের মধ্যে অনেকের মধ্যেই কিন্তু সেই প্রতিভাটা চাপা পড়ে যেত। বিয়ের পর সংসার, ছেলে মেয়ে, এই সমস্ত নানান দিক থেকে তারা কিন্তু নিজেদের, কেউ হয়তো ছোটবেলায় গান করতেন, গান হয়তো খুব ভালোই করতেন, গান শিখতেন, কিন্তু পরবর্তী জীবনে সে হয়তো তার সেই প্রতিভাটা সাংসারিক কাজে বা অন্যান্য নানা রকম বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেগুলো চাপা পড়ে যায়। তো এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম এসে যাওয়ার ফলে কি হয়েছে, মানুষ কিন্তু চাইলেই, ধরো বাড়িতে বসে আছে, হঠাৎ করে সে তার ফোনটা নিয়ে একটা ভিডিও রেকর্ড করলো, সেটা তার ফেসবুক বা অন্যান্য তার যে সমস্ত সোশ্যাল জগৎ রয়েছে সেখানে সেটাকে দিল এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সে এতটা উৎসাহ পেয়ে গেল, সে কিন্তু কন্টিনিউ। এবং এতে করে কি হচ্ছে, সেও যে একটা দিনের শেষে মানুষ। আমি তো এই জন্য সবসময় বলি যে ফেসবুক কিন্তু একটা শ্রেণীর মানুষকে বাঁচিয়ে দিয়েছে। ফেসবুক কিন্তু যে খুব উচ্চ জগতের যারা মানুষ, যারা ধরো অভিনেতা, যারা বড় বড় সঙ্গীত শিল্পী, তাদের জন্য আগেও মঞ্চের ব্যবস্থা ছিল, তাদের জন্য আগে টিভি ছিল বা অন্যান্য যে সমস্ত মাধ্যমে তারা নিজেদের প্রতিভাটাকে প্রকাশিত করতে পারতো। সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা ছিল না। এই ফেসবুক এসে যাওয়ার ফলে বা এই যে অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, তাতে কিন্তু মানুষ নিজেদের প্রতিভাকে অতি সহজে তারা কিন্তু প্রকাশিত করতে পারছে। বড় ব্যাপার হচ্ছে, আগে যেরকম কি হতো, ধরুন আগে তো মানুষের কাছে যে কোনো একটা কাজ পৌঁছানোর মাধ্যমে, ধরো আগে যদি কেউ একজন লেখালেখি করতেন, ধরো সুকান্ত ভট্টাচার্য যখন লিখেছেন 1945 সালে, সেই লেখা প্রকাশ করতে কিন্তু তা তিনি চাইলেই কিন্তু সেই লেখাটা ছাপতে পারতেন না। তাকে বিভিন্ন প্রকাশনী সংস্থার কাছে যেতে হতো। তার লেখা তাদের যদি মনোমত হতো বা তারা যদি সেটাকে পছন্দ করতেন, তিনি সেটা, বা গানের ক্ষেত্রেও তাই। আমরা যদি 70-এর দশক, 80-র দশক বা 90-এর দশকের কথা ভাবি, তখন কিন্তু কেউ চাইলেই নিজের গান নিজে অ্যালবাম আকারে প্রকাশ করতে পারতো না। সেটা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল। ফলে কোনো একটা মিউজিক সংস্থা যদি সেটাকে প্রকাশ করতেন, তবেই কিন্তু সেই প্রতিভা বিকশিত অনেক তবে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেমন একটা মানুষ সহজে নিজের প্রতিভাটাকে সবার সামনে আনতে পারছে, আবার কিন্তু বর্তমানে বিশেষ করে এই যে করোনা পরবর্তী সময়ে 3-4 বছরে এত এত চ্যানেল, আমরা যদি ইউটিউবে এবং ফেসবুকে বা ইনস্টাগ্রামের কথা বলি, এত চ্যানেল, সেইটা পৌঁছানোটাও একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবুও আমি বলবো, একটা শ্রেণীর মানুষকে কিন্তু এই ধরনের, দেখবে যারা খুব মেধাবী মানুষ, তারা হয়তো ফেসবুকে আছে, কিন্তু তারা ফেসবুকে তাদের যে সৃষ্টিশীল কাজ সেটা নিয়েই কিন্তু আছে। ওই যে আমি এমন একটা জায়গায় খেতে এসেছি তার একটা ভিডিও, বা আমি অমুক জায়গায় একটা জুতো কিনতে এলাম তার একটা ভিডিও, এটা কিন্তু সাধারণ মানুষ করবে না। এটার জন্য কিন্তু সাধারণ মানুষ এই জিনিসটা করছে, এটা কিন্তু মেধাবী মানুষ করবে না। মেধাবী মানুষের জীবনে হচ্ছে, সে যে গায়ক, সে কিন্তু তার গানটাকেই প্রকাশ করার চেষ্টা করবে। যে খেলোয়াড়, সে তার
খেলাটাকে দিয়ে দেখানোর চেষ্টা করবে, যে ভালো নাচতে পারে সে তার নাচটাকে দেখানোর চেষ্টা করবে, যে কবিতা বলতে পারে সে কবিতা। মানে আমি এটাই আমার মাথায় চলছিল আপনি যখন বলছিলেন যে এখন সোশ্যাল মিডিয়া এটা হয়ে গেছে যে নিজের অস্তিত্বটাকে দেখানোর জন্য যে আমি এক্সিস্ট করি, মানে আমি এটা কোনো একটা অন্যভাবে বলতে চাই না, বাট মানে আমার মনে হয় যে মানুষের যেটা ইউনিকনেস, যেটা আর 4-5 জন করছে না, সেইটা দেখানোটাই মানে মানে ঠিক ঠিক ধরুন, ঠিক ঠিক মানে ঠিক ঠিক। আজকে আপনি খাবার খাচ্ছেন, আমিও খাচ্ছি, আপনিও খাচ্ছেন, মানে আমি না, মানে সব আজকে থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ধরুন আমি অমুক জায়গায় খেতে গেছি, হ্যাঁ সেই ছবিটা আমি হয়তো ফেসবুকে দিলাম, কিন্তু দেখা যাবে আমারই প্রতিবেশী, আমারই বন্ধু, আমারই হয়তো পরিচিত মানুষ সেই দিন সে হয়তো অভুক্ত রয়েছে। মানে সেটাই। সে হয়তো দেখা যাচ্ছে তার বাবা হয়তো হসপিটালে ভর্তি, সে হসপিটালে বাইরে বসে অপেক্ষা করছে, হয়তো ভেতরে একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে, সে যদি ওই ছবিটা দেখে তার মনের মধ্যে কি আসবে? আসলে তো এইগুলো এখন কিন্তু তো এটাই তো সাধারণ মানুষ কিন্তু ভাবে না। আমি না। দেখছি যারা তরুণ প্রজন্মের যা সমস্ত ছাত্র, মানে তাদের মধ্যে একটা জেদ বা একটা মানে চলে এসছে, ও প্রিন্সেপ ঘাটে গিয়ে ওই রকম বিড়ালের মতো থামটাকে জড়িয়ে ধরে একটা ছবি দিয়েছে, আমাকেও এটা দিতে হবে। দিতে হবে। এটা কিন্তু জীবন নয়। ফলে সেটাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো নিশ্চয়ই আছে। এই আজকে যে ধরো আমরা দুজন কথা বলছি, এটা যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো আমরাও তো সবার না। সামনে প্রকাশ করতে পারতাম না। ফলে সেটাই। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমরা প্রকাশ করতে পারি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। সেটাই। ফেসবুক সব থেকে মানে জনপ্রিয়তম সোশ্যাল মিডিয়া আমরা বলতে পারি, তারপরে ইনস্টাগ্রাম বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে। কিন্তু মানে সেখানে কোন ধরনের জিনিস আমরা মানে দেব, পোস্ট করব, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি মনের আনন্দ, এইটাই হচ্ছে সব থেকে জীবনের সব থেকে বড় ব্যাপার। এবং তুমি একটু আগে যেটা, আমি যখন ভিডিওটা আমাদের শুরু হয়নি তখন আমরা দুজনের মধ্যে যেটা বলছিলাম, যে আমাদের এআই বর্তমানে চলে এসছে, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেটা কিন্তু হ্যাঁ এটাই তো, এটা বর্তমানে আপনার সঙ্গে বর্তমানে যেরকম মানে পরিস্থিতি, তাতে কিন্তু আরো 2-4 বছর পরে এআই এমন ভাবে আমাদের এই যে মানে আজ থেকে 3 বছর 3 আগে বছর, আপনার সঙ্গে আমি এই হ্যাঁ ব্যাপারে তখন কথা কিন্তু এআই বলছিলাম। 3 বছর বা 4 বছর আগে তখন কিন্তু এআই এর কনসেপ্টটা সেইভাবে আসেনি। কিন্তু বর্তমানে যেভাবে চলে এসছে তাতে কিন্তু আগামী 2-4 বছর পরে এই যারা অভিনয় করেন হয়তো অভিনেতার প্রয়োজনই হবে না, সব ওই রকম অলরেডি তো ভাবেই এখন আমরা। হচ্ছে, ধরুন আজকে মানে সোশ্যাল মিডিয়া আমরা দেখি, ধরুন আপনি আজকে মানে একটা দিকে আমরা অনেকেই ইউজ করি কিছু টুকটাক, মানে গানের ক্ষেত্রেও টুকটাক ইউজ করি, বা ধরুন ভিডিওর ক্ষেত্রেও মানে করতে হয় যদি মানে উপায় না থাকে, মানে ধরুন আপনি একদিকে তাকিয়ে আছেন তো এআই এর মাধ্যমে আপনার মানে ক্যামেরা অ্যাঙ্গেলটাকে সোজা করে দিল। তো মানে আমি মনে করি যে টেকনোলজি থাকবে, টেকনোলজি আসবে, নতুন আপগ্রেড হবে, কিন্তু যেটা আর কি মানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে ধরুন আজকে যে একটা আর্টের, যে কোনো একটা আর্ট ফর্মের যে ফিলটা, সেটাকে বজায় রেখে যদি টেকনোলজির মাধ্যমে যদি সেই ফিলটাকে ইনক্রিজ করানো যায়, তবে আমার একটা জিনিস মনে হয় যে মানে এটা আপনার কি মনে হয় যে এআই কি সত্যিকারের কি মানে যে কোনো না, এআই তো সেই বিজ্ঞান আশীর্বাদ অভিশাপের মতো, তুমি যেভাবে প্রয়োগ করবে। যেমন এই যে মোবাইল ফোন, আমি সবসময় বলি যে বিদ্যুতের আবিষ্কার যদি ইতিহাস হয়ে থাকে, চাকার আবিষ্কার যদি ইতিহাস হয়ে থাকে, আগুনের আবিষ্কার, মানুষ পাথরে পাথরে ঘষে কিভাবে আগুন জ্বালানো শিখলো সেটা যদি ইতিহাস হয়ে থাকে, তো মোবাইল ফোনের আবিষ্কার এটাও ইতিহাস। এবং একবিংশ শতাব্দীর একদম শুরুতে দেখো, তখন সবেমাত্র মোবাইল ফোন আসছে, কম্পিউটার মানে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে ধীরে 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 আত্মপ্রকাশ করছে, তখন কিন্তু আমরা ভাবিনি যে এই 20 বছরের মধ্যে সেটা এইরকম একটা পর্যায়ে মানে না। জায়গায় পৌঁছে যাবে। এবং আমরা এটাও ভাবতে পারছি না যে আর 5 বছর পর পরে কি হতে এবং এই পারে। একবিংশ শতাব্দীর মানে যখন শেষ হবে, মানে একবিংশ শতাব্দীটাই হচ্ছে সায়েন্স এবং টেকনোলজির যুগ। এবং যখন এই একবিংশ শতাব্দী শুরু হয় তখন বহু বিজ্ঞানীরা বলেছিল সায়েন্স এবং টেকনোলজি এত দ্রুত এগিয়ে যাবে যে মানুষ এর সঙ্গে পাল্লা দিতে পারবে না। ফলে সেই জায়গা থেকে এই যে নতুন নতুন মানে প্রযুক্তির ব্যবহার, যেটা কিন্তু মানে আমরা বিভিন্ন মিডিয়া জগতে বলো বা এই যে মানে অভিনয় জগতে বলো বা গান বাজনার ক্ষেত্রে, তুমি ভাবো আগে যারা গান গাইতেন তাদের একটা রেকর্ডিং একটা শটে তাদের রেকর্ড করতো, মানে যদি গানটা কোনো জায়গায় ভুল হতো তাহলে আবার গোড়া থেকে তাদের গাইতে হতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু দেখো সেই গানটাকে হয়তো 4বার 5বার কেটে কেটে, মানে যাদের রেকর্ডিং এর অভিজ্ঞতা আছে তারা এটা আরো খুব ভালো বলতে পারবেন, যে রেকর্ডিং এর যাদের অভিজ্ঞতা আছে সেটাকে 3টে 4টে 5টা খন্ড খন্ড করে কেটে কেটে, মানে সেই যে মানে মানে আসল যারা গায়ক, সেই গায়কের তবে মর্যাদা কিন্তু মানে প্রতিভাবান মানুষ, প্রতিভা অবশ্যই সে একটা না একটা সময় তার প্রতিভার মূল্য বা প্রতিভা বিকশিত হবে, তাকে তো আটকে রাখা যাবে না। কিন্তু তবুও মানে কিছু মানে সব ক্ষেত্রে, এটা অভিনয়ের ক্ষেত্রে বলো, গান বাজনার ক্ষেত্রে বলো, এই প্রযুক্তি এবং টেকনোলজি দিয়ে মানুষ যেভাবে নিজেদেরকে মানে মানে নিজেদেরকে তুলে ধরছেন, হয়তো দেখা যাচ্ছে তার মধ্যে সেই মানের প্রতিভা নেই, কিন্তু এই প্রযুক্তি মানে কারিকুরি করে
তারা নিজেদেরকে সেইভাবে নিয়ে আসছেন। এবং সোশ্যাল মিডিয়াতে এর মধ্যে তো কারোর কোনো কন্ট্রোল নেই। মানে ধরো আগে যেটা হতো রিমোট কন্ট্রোল ছিল টিভি দেখার সময়, সেখানে আমাদের হাতে সেটা কন্ট্রোল ছিল। এখানে কি হচ্ছে, চ্যানেল আমি যেটা দেবো সেটা আসবে। সেটাই আসবে। কিন্তু এখানে আমি যখন একটা মানে ভিডিও স্ক্রোল করে ওপরে উঠছি, পরে কি আসবে সেটা আমি নিজে জানি না। ফলে সেইগুলো আমাদের কাছে চলে আসছে বলে হয়তো সেটা রিচ হচ্ছে, এবং তাতে করে তারা ভাবছে যে আমরা খুব জনপ্রিয় বা আমাদের এত ভিউয়ার, এত ফলোয়ার্স। কিন্তু আমার যেটা মনে হয় আগামী 5 বছর পরে মানে এই জগৎটা মানে ঝড়ের গতিতে যদি উত্থান হয়, ঝড়ের গতিতে কিন্তু না, অলরেডি তো মানে আমি কারোর পতনও নাম হবে নিচ্ছি আর না, কি। অনেকেই জানেন যে আমাদের বাংলার কিছু ব্লগার বলুন বা যাই পার্সোনাল লাইফ নিয়ে, মানে পার্সোনাল লাইফে তাদের কি হচ্ছে সেই নিয়ে আজকে ফেসবুক খুললেই আর কি সেই জিনিসগুলো মানে না চাইতেও সেগুলো আসছে। এগুলো না চাইতেও এবার সেগুলো কারণ আসছে। হচ্ছে আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আমরা বন্ধু বান্ধবরা আলোচনা করতে থাকি সবসময়, যে আজকে আমাদের কাছে ভালো কন্টেন্ট কেন পৌঁছাচ্ছে না। তার কারণ হচ্ছে যারা এটা দেখাচ্ছে, মানে আমি কারোরই নাম নিচ্ছি না, ধরুন তারা এতটা পরিমাণেই এটার প্রতি মানে এতটাই কন্টেন্ট ওই রকম টাইপের পোস্ট করছে যাতে মানুষের ফিড বাধ্য হয়ে ওইটা আর আসছে। এটাও কি তুমি এবারে জানো, ওই যে এটা- ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো, ওগুলো কিন্তু পরিচালনা করে এআই, আর্টিফিশিয়াল, ওটা কোনো মানুষ হ্যাঁ, সেটা পরিচালনা করে। অবশ্যই, কিন্তু আমি ওটাই বলছি, ধরুন যদি মানে মানে যেগুলো দরকার, মানে আজকে ফেসবুক ইনস্টাগ্রাম তো মানে আর্টিস্টিক জিনিসপত্রগুলো প্রমোট করার জন্য তো একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম। ঠিক, তো ঠিক, ঠিক, ওই ঠিক, জিনিসগুলো যদি আজকে মানুষ বেশি প্রমোট করে, যারা আর্টিস্ট বলুন, যারা কাজ করে বিভিন্ন রকমের ছবি আঁকা বলুন, গান গাওয়া বলুন, আবৃত্তি করা, যে কোনো কিছু, কোনো শর্ট ফিল্ম যারা বানাচ্ছে, তারা যদি মানে এরকম বেশি করতে থাকে তো সেরকম জিনিস আসবে না। মানে এটা ঠিক, ঠিক, ইনস্টাগ্রামের ঠিক, ক্ষেত্রে ঠিক। আমি বলছি না, ফেসবুকের ক্ষেত্রে আমি ঠিক। দেখেছি যে এটা না, আমার যেটা আরেকটা মনে হয়, ভালো কন্টেন্ট মানে যারা মানুষ দেখার রুচিটাও কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। মানে বিশেষ করে আমি বাঙালি দর্শকদের বলবো, মানে তুমি একটা ভালো কবিতা, ভালো গান, ভালো মানে আবৃত্তি, ভালো নাচ, সেগুলো যত না রিচ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে মানে আলটিমেট তার তো মানে শুরু থেকেই হ্যাঁ, মানে হ্যাঁ, কিছু শুরু থেকেই কিছু মানে এবং এটাতে- এটা কিন্তু তুমি লক্ষ্য করেছো মানে করোনার পর থেকে, কারণ করোনার পর থেকে যখন এই মোবাইল ফোনের মানে মানে আগেও মোবাইল ফোন মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে, কিন্তু করোনার এমন একটা পরিস্থিতি ওই সময় মানুষকে বাধ্য করা হয়েছে তোমার এই Exactly. মানে এই যে মানে স্মার্টফোন বা যে অ্যান্ড্রয়েড ফোন, এখন ধীরে ধীরে মানে আরো উন্নততর যে ফোনগুলো এসে গেছে, তো সেগুলো তবে আমি ব্যবহার। আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আপনাকেও বোধহয় বলেছিলাম এটা। আর আমাদের সময় ক্যামেরায় আছে দেবরাজ, তো দেবরাজকে অসংখ্য ধন্যবাদ আমাদের ও আমাদের এই মুহূর্তটাকে মানে এবং ধরে ও রাখছে, এই স্মৃতিটা বিষয়টাকে কিন্তু আমাদের ওরও থেকে একটা যাবে আর কি। ওরও একটা ভিশন আছে, তো ওকে অনেক ধন্যবাদ। তো ওর সঙ্গেও ও এটা নিয়ে একটা কি কথা প্রশ্ন হয়। আমাদের করবে বলছিল, হ্যাঁ যাই হ্যাঁ, হোক, শুনবো। তো এটা নিয়ে ওর সঙ্গেও কথা হয়েছিল যে এখন যে জিনিসটা আর কি মানে এই মানুষের যে, তো আস্তে আস্তে কি হবে, মানে আমার এটা মানে অনেকেই বলে যে মানে আর 4-5 বছরের মধ্যে মানুষের না মানে লাইভ মানে যে কোনো ইভেন্টস অলরেডি বাড়তে শুরু করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে মানুষ এখন মানে বিভিন্ন রাজ্যের মানে ইয়াং ক্রাউড বলুন বা মানে একটু আমাদের থেকে এজেড যারা, তারা বা একটু সিনিয়র সিটিজেন, তো তারা প্রত্যেকেই এখন মানে চাকরি বাকরি বলুন বা বিজনেস বলুন, সব থেকে মানে সব কিছু করার পরও মানুষ চাইছে একটুখানি বাইরে গিয়ে মুহূর্ত করা, মানে শুধুমাত্র ঘোরা না, মানে ধরুন লাইভ ইভেন্টস, যেমন ধরুন কোনো মানে গানের পারফরমেন্স হয়ে গেল বা ধরুন কোনো নাটক হয়ে গেল। এখন মানুষ, তো আমার মনে হয় যে আস্তে আস্তে আর 4-5 বছর পরে মানুষ যখন মানে এটা জাস্ট মানে একটা তুমি ভিশন, বলছো যে মানে একটা আবার সেই ভিশন। মানুষ আগে যেরকম মঞ্চ বেঁধে যাত্রা হতো, হ্যাঁ, মানুষ দেখতে যেত, গ্রাম মানে- মানে 3-4টে গ্রাম পেরিয়ে তারা ওই যাত্রা অভিনয় দেখতে মানে এটা তো আসছে, একটা কেউ ম্যাজিক, মানে মেলা ধরুন দেখতে আসছে, আজকে নাটক দেখতে সার্কাস আসছে। বলুন, ম্যাজিক বলুন, ঠিক, বা ঠিক। গান করা বলুন, এটা একটা লাইভ অনুভূতি যেটা আমরা মানে সবকটা ইন্দ্রিয় দিয়ে মানে কাইন্ড অফ ফিল করছি ঠিক, ব্যাপারটা। ঠিক, 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 তো ঠিক, ঠিক। আমার মনে হয় যে আস্তে আস্তে মানুষ মানে হবে এবং- আবার হচ্ছে সেই চাকার মতো, মানে একটা গরুর গাড়ির চাকায় যদি আমরা দাগ দিই, মানে আমি সেটা ঘুরে sure না, আবার but আমার মনে সেইখানেই হচ্ছে ফিরে আর কি। আসে। তো সেই জায়গাতে মনে হচ্ছে আবার হতে তোমার পারে, মানে এটা একটা আমারও এটা আমি তোমার সঙ্গে assume কিছুটা করছি আর কি। একমতই যে হয়তো সেই জায়গাটা, কারণ মানুষ ওই যে একটা ছোট্ট যন্ত্রের মধ্যে যেভাবে নিজেকে মানে আটকে ফেলছে, মানে একটা মুঠোর মধ্যে, মানে সবকিছুই সেটা- দরকার, বাট হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা হ্যাঁ। লিমিটটা যেন মানে কোথাও যেন ক্রস হচ্ছে বা ঠিক, কোথাও ঠিক, গিয়ে ঠিক, ঠিক, ঠিক। মানে আরেকটা এটা আমি হচ্ছে এই আমার নিজের কথা বলছি, মানে প্রযুক্তি বা বিজ্ঞানের ব্যবহার, ওই যে আশীর্বাদ অভিশাপ, যেমন আমরা হ্যাঁ। ছোটবেলায় পরীক্ষার খাতায় রচনা লিখতাম, ঠিক সেই রকমই মানে তার সুফল কুফল সবই রয়েছে। কিন্তু মানে আমাদেরকে দেখতে হবে যে মানে এই ধরনের মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা আমরা যদি এই যে মানে সোশ্যাল মিডিয়ায় প্রযুক্তির ব্যবহার, এগুলো যেন মানুষের প্রতিভাটাকে মানে যারা সত্যি প্রতিভাবান এবং যারা মানে যাদের মধ্যে চেষ্টা আছে, যাদের মধ্যে আগ্রহ আছে, যারা মানে নিজের একটা ভালো গান, ভালো লেখা, ভালো কবিতা, সেটাকে মানে
প্রকাশ করতে চায় তাদের ক্ষেত্রে যেন এটা কোনোভাবে বাধা না হয়, বাধা না। এইটা আমার একটা মানে নিজের ব্যক্তিগতভাবে এটা। এবং তুমি ভাবো এই যে আমরা এত কথাবার্তা বলছি, আজকে যদি এই সোশ্যাল মিডিয়া বা এই যে ফেসবুক বা এই যে ইনস্টাগ্রাম বা এই যে ইউটিউব এগুলো না থাকতো, আমাদের এই বক্তৃতাও কি মানুষ শুনতে পেতো? সেটাও তো সত্যি পেতো না, না। মানে ফলে সবকিছুরই সেই একটা জায়গার তো- একটা তো আছেই। আর নতুন প্রজন্মের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের মধ্যে আমি যেহেতু ওদের সঙ্গে কাজ করি, আমার অভিজ্ঞতা থেকে দেখছি তাদের মধ্যে কিন্তু সেই মানে বোধটা মানে ধীরে না। ধীরে কোথাও যেন একটা হারিয়েও যাচ্ছে। মানে তারা নিজেদেরকে মানে এই যে কষ্ট করে পাওয়ার যে একটা মানে আনন্দ থাকতো আমাদের, মানে যেটা আমাকে কষ্ট করে অর্জন করতে হবে, সেই মানসিকতাটাও কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে আর কি। এটা আমি যেহেতু অল্প বয়সী ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের সঙ্গে কাজ করি, সেখানে আমি দেখছি যে তাদের মধ্যে নানা রকম কিন্তু মানে এগুলো এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা। যারা মনোবিজ্ঞানী বা মনোবিদ তারা এগুলো আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। এগুলো কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে আমি এটা লক্ষ্য করছি আর কি চলে আসছে। তো যাই হোক, সেই জন্য প্রযুক্তির ব্যবহার যদিও প্রতিভাকে লুক্কায়িত রাখতে পারবে না, তবুও মানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে মানে প্রতিভাকে সঠিকভাবে বিকশিত করার জন্য সৎ উদ্দেশ্যে যেন আমরা এই মানে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, মানে আমার হাতে মোবাইল ফোন আছে বলেই আমি যা খুশি একটা ভিডিও করে না। সেটাকে পোস্ট করলাম, এ থেকে আমাদেরকে নিজেদেরকে সংযত ওই হতে হবে একটা বা বিরত গ্রেট হতে হবে। কি একটা ছিল না কথায় যে গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস, তো এটা ঠিক যে কোনো মানে সুপার হিরো দেখে যে আমরা বড় সেই হয়েছি, সেই স্পাইডারম্যানে ছিল এক্স্যাক্টলি। ঠিক 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 তো এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, আর একটা কথা সেটা হচ্ছে আমরা ভাবছিলাম এটা এটা নিয়ে আলোচনা যদি করা যায়, সেটা হচ্ছে আবৃত্তি বা রিসাইটেশন আর গান বাজনা মিউজিক, মানে আপনি দুটোকে মানে কিভাবে একসঙ্গে কিভাবে মেলাবেন আর আপনি কি। নিজে আপনি একজন মানে কি বলবো না, মানে গান বাজনা, হ্যাঁ গান বাজনা, আবৃত্তি, নাটক, অভিনয়, এগুলো সবই হচ্ছে একটাই ক্ষেত্র, সাংস্কৃতিক জগৎ। মানে এগুলো সবই সংস্কৃতির একটা অঙ্গ। মানে যে লেখক তার যে মনের ভাবটা সেটা কবিতার মাধ্যমে যেমন মানে তার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করে, যিনি রিসাইটার, যিনি আবৃত্তিকার, তিনি কি করেন সেটাকে মানে একটা পূর্ণাঙ্গ রূপ দেন। মানে যিনি লিখেছেন সেই লেখক হয়তো একটা চিন্তা ভাবনা থেকে তিনি তার লেখাটাকে প্রকাশ করেছেন, কিন্তু যিনি একদম। বলছেন সেই বলার মাধ্যমে সেটাকে জীবন্ত করে দাও, মানে লেখাটাকে প্রাণ দেওয়াই একজন আবৃত্তিকারের কাজ বলে আমি মনে করি। গায়কের ক্ষেত্রেও ঠিক তাই। মানে একটা গান তোমার হৃদয়কে আন্দোলিত করবে। মানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, মানে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর তার মানে মেয়ে মারা গেছেন, সবাই শ্মশানে তাকে দাহ করতে গেছে, তিনি বাড়িতে একা রয়েছেন এবং ঘরদোর পরিষ্কার মানে তার মেয়ের যে বিছানা টিছানা সেগুলো সেই সময় তিনি লিখছেন, ভাবা যে যায়, রাত হ্যাঁ। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। মানে রবি একটু আগে যে আমরা একটা কবিতা আলোচনা করছিলাম, প্রশ্ন কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্ন কবিতা লিখেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যখন হয় 1919 সালে। 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় আর কি, তখন রবীন্দ্রনাথ ঠাকুর মানে নাইট উপাধি পরিত্যাগ করার সময় তখন তিনি বলছিলেন যে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে। এটা এই ঘটনাটা একেবারে সত্যি ঘটনা। কলকাতার যে ময়দান, সেই ময়দানে দাঁড়িয়ে এটা তিনি পাঠ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এটা পাঠ করেছিলেন, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। মানে কত সুন্দর কথা। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে ভালো নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো। ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা গান, মানে যখন নাইট উপাধি উনি পরিত্যাগ করেন, ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি এটা করবেন না, তখন কিন্তু উনি লিখেছিলেন এ মণিহার আমাই নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। মানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো ধরো আজ থেকে 100 এবং বছর, উনি তো শেষ মানে বয়সে প্রায় মানে 100 বছর পরেও সেগুলো আমাদের কাছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। মানে বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে ওই কবিতা ওই গান মনে হচ্ছে যেন আজও তো আমাদের প্রাসঙ্গিক। আজও দেখবে আমাদের মানে মানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, মানে যাকে যে গভর্নমেন্টের কথা বলি, তাদের দেওয়া বিভিন্ন পুরস্কার বিভিন্ন শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষরা পান। এবং তারপরে যখন একটা কিছু হয়তো মানে ঘটনা ঘটে যেটা হয়তো সমাজের ঘটা কাঙ্ক্ষিত ছিল না, তারপরেও দেখা যাচ্ছে যে তারপরে তারা হয়তো সেই মানে সেইটা যখন সেই পুরস্কারটা প্রত্যাখ্যান করতে চাইছেন না, তখন মানুষ বিরূপ প্রতিক্রিয়া, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ যদি নাইট উপাধি থাক, আপনারা এই সামান্য একটা পুরস্কার। কিন্তু মানে এটাও মানে এই জিনিসগুলো মানে এই যে তখন 100 বছর আগের যে লেখা, মানে লেখা কতটা প্রাণ। 1945 সালে সুকান্ত ভট্টাচার্য যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন যে কবিতা তিনি লিখেছিলেন, মানে ওই যে মানে আচ্ছা, আমি 18 আরেকটা বছর জিনিস বয়স, মানে মানে আজও মনে হচ্ছে সেই কবিতা লেখা প্রাসঙ্গিক। ফলে গান, কবিতা, নাটক, মানে যেহেতু আগেকার দিনে মানে কি বলবো, আগেকার দিনে যেহেতু এইরকম সোশ্যাল মিডিয়া, এরকম টিভি টেলিভিশন, এই যে মানে দর্শন দেখার জিনিসটা ছিল না, ফলে মানুষ কি করতো তখন ওই লেখালেখির মধ্যে মানে প্রথম তো লেখা,
তারপরে এলো তোমার হচ্ছে গান বাজনা বলো, তারপরে অভিনয়, নাটক। তখন যাত্রা থিয়েটার, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন না 1886 সালে ঠাকুর রামকৃষ্ণদেব প্রয়াত হন, তার কিছু আগেই তিনি মানে বলেছিলেন গিরিশচন্দ্র ঘোষের নাটক দেখতে গিয়ে যে থিয়েটার যাত্রায় লোকশিক্ষা হয়, থিয়েটার যাত্রায় লোকশিক্ষা হয়। মানে তখন মানে অভিনয়টাই দেখো আজও কিন্তু, আজকে যদি আমি বলি যে এখন আমি 500 লোককে জড়ো করে একটা অনুষ্ঠান করব, তার যে খরচা আর কি, মানে সেই যে মঞ্চ বেঁধে সেই অনুষ্ঠানটা করা এত, কিন্তু আমি সেই 500 কেন 5000 লোককে দেখার ব্যবস্থা করে দিতে পারবো এইরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। ফলে হয়তো মানে ওয়ে অফ এক্সপ্রেশন, মানে মানুষ মানে প্রকাশের পদ্ধতির ধরনটা হয়তো বদলেছে, কিন্তু লেখা কবিতা, গল্প, গান, নাটক এগুলোর যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু আজও হারায়নি, এবং এগুলো মাধ্যমটা হয়তো চেঞ্জ হয়েছে, এবং এগুলো কিন্তু মানে মানুষের অনুভূতিগুলো একই আছে, অনুভূতিগুলো। নাহলে তুমি আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ মানে একটা ওই যে বললাম কাজী নজরুলের যে বিদ্রোহী কবিতা, বলো বীর বলো উন্নত মম শির সিহানি হারিয়ে আমি ওই শিখর হিমাদ্রির, মানে আজও গায়ে কাঁটা দেয়। মানে মানে কাজী নজরুলের সেই যে লেখা বিদ্রোহী, আবার তিনিই আবার মানে বাচ্চাদের নিয়ে ওই যে লিশুচোর কবিতা যেটা আমি করেছিলাম সেটাও তিনি লিখেছেন প্রচুর, মানে কত শ্যামা সঙ্গীত তিনি মানে লিখেছেন, মানে কালো মেয়ের পায়ের তলায় দেখে যাওয়া আলোর নাচন, মানে অবাক করে দেয়। মানে এইরকম লেখক। আরেকটা হচ্ছে যে এই যে মানে মানুষের কি বলতো, মানে এই যে মোবাইল ফোন বা এই জিনিসটা এসে যেটা হয়েছে যে কিছু একটা আমি দেখলাম, ও এটা পেয়ে গেল আমি পেলাম, বা ওর এইটা ভিউ হচ্ছে, আমিও তো একই রকম এফোর্ট, মানে ওর থেকে হয়তো বেশি এফোর্ট দিয়ে আমি করছি। আমার একটা জিনিস মনে হয় না, মানুষ মানে এই আমার এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি আমি, মানে খুব কাছের মানুষদের থেকেও দেখেছি যে মানে মানুষ নিজের খুশিতে খুশি হয় না, নিজের খুশিতে। ওই যে আমি একদিন একটা ছাত্রীকে বলেছিলাম যে মানে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি স্যার আমি পরের দিন পড়তে আসবো না। আমি বললাম কেন আসবে না কেন? তখন বললো না স্যার আমার জন্মদিন। আমি বললাম তুমি জন্মদিনে কি করবে? বললো যে না স্যার আমি জন্মদিনে এরকম বাড়িতে বন্ধুরা আসবে, কেক কেটে উদযাপন করবো, আমি পড়তে আসবো না। তা আমি বললাম যে দেখো তোমার জন্মদিন তুমি মানে মানে তোমার মৃত্যুর পর কেন 5 বছর 10 বছর পরে কজন মানুষ মনে রাখবে তোমার জন্মদিন? হয়তো অল্প কয়েকজন মানুষ। তোমার স্বামী বিবেকানন্দের একটা ঘটনা আমি ওকে বলেছিলাম যে স্বামী বিবেকানন্দের মানে 12ই জানুয়ারি 1886 সাল যখন ঠাকুর রামকৃষ্ণদেব রোগশয্যায় কাশীপুর উদ্যানবাটিতে তিনি রয়েছেন, তো তখন সেই বছর যে 12ই জানুয়ারি হয়েছিল, স্বামী বিবেকানন্দ তিনি মানে তিনি মার সঙ্গে দেখা করতে যেতে পারেননি। ওই সিমলায় যে ভুবনেশ্বরী দেবী তিনি ভালো মন্দ রান্না করে ছেলের জন্য, যেমন মায়েরা হয়, অপেক্ষা করেছিলেন স্বামী বিবেকানন্দ সেবক, মানে তখন স্বামী বিবেকানন্দ হননি, তখন নরেন্দ্রনাথ দত্ত, তখন তিনি যেতে পারেননি। তো তখন মানে তার 3-4 দিন পরে মার কাছে গেছেন, মা তো রেগে আগুন, যা কথা বলার দরকার নেই চলে যা। তো তখন মানে তখন বিলে বলে ডাকতেন ভুবনেশ্বরী দেবী। তো বিলেকে মাকে জড়িয়ে ধরে, বিলে মাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি আমার জন্মদিন পালন করতে পারোনি, তুমি দুঃখ করছো, এমন একদিন আসবে যেদিন মানে আমি হয়তো পৃথিবীতে থাকবো না, তুমি বেঁচে থাকবে, দেখবে যে সারা পৃথিবীর লোক আমার জন্মদিন পালন করছে। তো ভুবনেশ্বরী দেবী কেঁদে ফেললেন যে যেহেতু ছেলে বলছে যে আমি থাকবো না তুমি থাকবে। সত্যিই তাই হলো। 1902 সালে যখন স্বামী বিবেকানন্দ মারা গেলেন তখনও ভুবনেশ্বরী দেবী জীবিত, এবং তারপর যতবার 12ই জানুয়ারি এসছে সে আমেরিকার মতো শহরে তার জন্মদিন পালিত হচ্ছে। মানে আমি সেই ছাত্রীটিকে বলছিলাম যে তোমার জন্মদিনে তুমি কি করবে? ওই যে কেক কাটবে, যখনই তুমি ছুরিকাঘাতে কেকটার উপরে একটা আঘাত করছো, মানে চতুর্দিকে একটা হুল্লোড়, একেবারে যেন বিশাল কিছু হয়ে গেল। তারপরে তুমি কি করলে না, কিছু ছবি সঙ্গে সঙ্গে ওই কেক গালে মাখা হাতে মাখা চলে গেলে ছবিগুলো ঠিকঠাক এসছে কিনা দেখার জন্য, এবং ওই ছবিগুলো মানে দেখার পর সেখান থেকে আবার ঝাড়াই বাছাই চলবে। সেই ছবিগুলো তুমি মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক যতক্ষণ না সবাইকে দেখাতে পারছো তোমার আনন্দ, কিন্তু আবার শুধু তাই নয়, মানে ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে কারা ভিউ করলো, কেউ ভিউ করলো কিন্তু কেন মন্তব্য করলো না, এই যে জিনিসটা, এটা কিন্তু জীবনের আনন্দ নয়, এটা ক্ষণস্থায়ী। ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিক ধাঁধিতে, সেই আমাদের মাইকেলের সেই কথা। মানে এগুলো সেই বিদ্যুৎ যখন চমকায় তখন যে বিদ্যুতের যে ঝলকানি, সেটা কিন্তু পথিককে পথ চলতে সাহায্য করে না, সেটা বরং যেটা করে সেটা হচ্ছে ওই পথিকের পথ চলার পথকে সে কি করে ধাঁধিয়ে দেয়। মানে আমার হাতে যদি একটা ছোট্ট টর্চ থাকে আমি কিন্তু সেটা থেকে পথ দেখিয়ে এগোতে পারবো, কিন্তু আমার ওই যে বিদ্যুতের ঝলকানি, ওর মতো তেজময় আলো আর কিন্তু নেই, কিন্তু ওই তেজময় আলো আমাদেরকে পথ দেখাতে পারবে না। তো এখানেও ঠিক সেই রকম ওই সাময়িক আনন্দ, কেউ একটা ফেসবুকে কিছু দিল, কেউ একটা হোয়াটসঅ্যাপে কিছু দিল, আমাকেও ওটা করতে হবে। ও একটা কিছু কিনেছে দামি জিনিস, আমাকেও সেটা কিনতে হবে। এটাই জীবনের শ্রেষ্ঠ আনন্দ নয়। জীবনের পরম ওই যে যাচিহে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্লান্তি, মানে রবীন্দ্রনাথের যে কথা, সত্যিই তাই। মানে আনন্দ
মানে প্রকাশিত হবে তোমার কাজের মধ্যে দিয়ে। আমি সবসময় ছাত্রছাত্রী বা বন্ধুদেরকেও এটা বলি যে তুমি যে কাজই করবে তার প্রতি তোমার যেন একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকে। মানে ওই যে আমি অনেক কিছুই জীবনে করতে চাই, কিন্তু আমাকে সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন যেটা দেবে সেই কাজটাই করা উচিত। তাতে অর্থ কম হতে পারে হয়তো, কিন্তু তোমার মানে তুমি নিজের যে আনন্দটা তুমি পাবে, বাকি জীবনটা তোমার পথ চলতে সাহায্য করবে, সেটা কিন্তু তোমার জন্য অনেকটাই আনন্দদায়ক হবে। অর্থ মানুষকে মানে হয়তো সুখ দিতে পারে, সম্পদশালী করতে পারে, কিন্তু অর্থ মানুষকে আনন্দ দিতে পারে না। এটা আমার ব্যক্তিগত। এই যে তুমি যেরকম ভাবে গান বাজনা করো বা করো, তুমি যে আনন্দটা পাচ্ছ, হয়তো তুমি চাকরি করতে সেখানে তুমি হয়তো কিছুদিন হয়তো তুমি একটা চাকরি করতে 10টা 5টা একটা বাধা ধরার মধ্যে, কিন্তু এই যে আনন্দ, যে এত দর্শকের সামনে আমি নিজেকে মেলে আপনাকে বলি যে আমি তো মিউজিক ভিডিও বানাই, আমি এটাও বলি যে রেকগনিশন, অনেকে বলে যে আমি রেকগনিশন পেলাম, কিন্তু রেকগনিশন হচ্ছে কি, যেটা কাজের স্বীকৃতি। ওই যে তুমি যখন গানটা গাইছো, দর্শকরা করতালিতে একেবারে মুখরিত করছে গোটা মিলনায়তন, ওটাই তো জীবনের শ্রেষ্ঠ পাওয়া, ওটাই তো জীবনের শ্রেষ্ঠ। এই যে ধরো আমরা যে কথাটা বলছি, এই যে আমাদের এইটা দেখে হয়তো কেউ নিচে কমেন্ট করবে, কেউ হয়তো কিছু লিখবে, কেউ হয়তো কিছু, ওই যে ওইটাই আমাদের মনে হবে বড়। এই যে সময়টা কিন্তু আমাদের নষ্ট হলো না, সময়টা ব্যয়িত হলো ভালো কাজে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময়কে তো ধরে রাখতে পারবো না। তো ফলে এই যে আজকের মুহূর্তটা, আজকের এই যে সূর্যটা ডুবে যাবে, এইরকমই একটা সময়, অলরেডি সূর্য মনে হয় ডুবতে শুরু করেছে। তো এইরকমই একটা দিনে বেণীমাধব দাস, নেতাজি সুভাষচন্দ্র বসুর যিনি মাস্টারমশাই ছিলেন, তো বেণীমাধব দাস যদি না থাকতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু হিসাবে খ্যাতির শীর্ষে, এবং মানে তিনি তার যে কাজ সেটা তিনি সেইটা সঠিকভাবে তিনি করতে পারতেন না। তো বেণীমাধব দাস বলেছিলেন যে হয়তো আজকের এই যে সূর্য অস্ত যাচ্ছে, আগামীকাল আবার সূর্য উদয় হবে, কিন্তু জীবনের সূর্য একবার যদি নিভে যায়, সেই সূর্য কিন্তু আর উদিত হবে না। জীবন একটাই, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। জীবনটা ইউটিউবের গান নয় যে আমি আবার গোড়া থেকে দিলাম, আবার প্রথম থেকে, দেয়ার ইজ নাথিং এগেন ইন লাইফ। সেজন্য আমাদের সবাইকেই যেটা করতে হবে, মনের আনন্দের কথা ভেবে আমাদের কাজ করে যেতে হবে, যে কাজটার মধ্যে দিয়ে আমার যেন শ্রেষ্ঠ স্যাটিসফ্যাকশন বা শ্রেষ্ঠ আনন্দ যেন আমার মধ্যে থাকে। খুব ভালো লাগলো শঙ্খ, আজকে আপনাদের সামনে শঙ্খ ও একটা গান শোনাবে, ওর গানটা দিয়ে আমরা শেষ করব আমরা, কারণ আমাদের আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি ফিরতে হবে। তো আবার যদি কোনোদিন সুযোগ হয়, আবার আমরা আপনাদের সামনে আসবো এবং অনেক কিছু শিখলাম, নতুন একটা আবার কোনোদিন যদি সুযোগ করলাম স্যার, আবার আমরা নিশ্চয়ই মিলিত হব, বসবো একসঙ্গে, এরকম আড্ডা গল্প করব। এটাই তো জীবনের পাওয়া, মানে এইগুলোই তো থেকে যাবে স্মৃতি হয়ে। তো তুমি একটা গান আমাদেরকে শোনাও, সেই গানটা দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। তুমি একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা কোনো তোমার ভালো লাগার গান। আমার মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে একটা গান, কোনো তো ইনস্ট্রুমেন্ট নেই, খালি গলাতেই গাইছি। হ্যাঁ, দু লাইন বেশি না। হ্যাঁ, ওরে নীলদরিয়া বলে, মানে বাহ, তো ওই মানে মাঝিদের নিয়েই আর কি গানটার আর কি। বাহ, খুব ভালো, খুব ভালো। একটুখানি শোনাচ্ছি। ওরে নীলদরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া রয়া। ওরে নীলদরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া রয়া। ওরে নীলদরিয়া। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমরা আজকে শেষ করছি। আবার নিশ্চয়ই কোনোদিন আমরা একসঙ্গে আবার কিছু একটা। ঠিক আছে, আজকে ওঠা যাক। হ্যাঁ, ধন্যবাদ, চলো।